আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে মন্ত্রিসভার অনুমোদন, লোক দেখানো বলে মন্তব্য করে আরও বিপজ্জনক হতে পারে বলে বিএনপির শঙ্কা। শততম বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে দেরি হওয়াকে কারণ বলছে র্যাব। 4 দিনে টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, নালায় পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু ও পাহাড় ধসে আহত 4 জন। মশা মারতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিটিআই নামে নতুন ওষুধ ব্যবহার শুরু, কীটনাশকটি পরিবেশ বান্ধব বলে মন্তব্য। এবং পরিভ্রমণের প্রথম দিন পদ্মা সেতুতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটো সেশন, আগামী 2 দিন রাজধানীতে প্রদর্শন হবে স্বপ্নের বিশ্বকাপ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে হ্রদের পানির সাথে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 100তম বারের মতো পেছানো হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা র্যাব জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো সন্দেহভাজন 25 জনের ডিএনএ এবং বিভিন্ন আলামতের প্রতিবেদন পাওয়া গেছে। তবে পরীক্ষায় এর বাইরে 2 জনের ডিএনএ পাওয়া গেছে, যাদের শনাক্ত করা যায়নি। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে দেরি হওয়ায় সাংবাদিক দম্পতি হত্যা মামলার প্রতিবেদন দিতে দেরি হচ্ছে বলেও জানায় এলিট ফোর্স। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। হত্যাকাণ্ডের 11.5 বছর পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একের পর এক তদন্তকারী সংস্থা মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে ব্যর্থ হলে আদালতের নির্দেশে তদন্তভার পড়ে এলিট ফোর্স র্যাবের কাঁধে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি। র্যাব বলছে, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। খুব কম হত্যাকাণ্ডের আলামতি কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি ডিএনএ, আপনারা জানেন আইএফএস একটা কোম্পানিতে আমরা আলামতগুলো ডিএনএ শনাক্ত করার জন্য পাঠিয়েছি। 2 জনের ডিএনএ টেস্ট থেকে যে 2 জন ব্যাপারে সাসপেক্ট পাওয়া গিয়েছে, যেটা আমরা এখনো শনাক্ত করতে পারিনি। এইটার ব্যাপারেই মূলত আমাদের যে বিজ্ঞ যে তদন্তকারী কর্মকর্তা আছেন, অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা, তিনি কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, সাগর রুনি খুনের প্রকৃত কারণ এবং কারা খুনে জড়িত সেই তথ্য সংগ্রহ চলমান রয়েছে। আমরা যে প্রতিবেদনটি পেয়েছি, এই প্রতিবেদনটি মূলত আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এখান থেকে আমরা 2 জন সাসপেক্ট বা যেটা বলবো যে 2 জনকে আমরা শনাক্ত করতে পারিনি, কারণ এখানে অনেকেরই আলামত ছিল। এই 2 জনকে শনাক্ত করলে হয়তো আমরা প্রাথমিকভাবে হয়তো কিছু দূর বোঝা যেতে পারে যে এখানে আসলে কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা। সোমবার সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য থাকলেও সময় চেয়ে আবেদন করে র্যাব। 100তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে 11 সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে ডেঙ্গু পরিস্থিতি। মশা নিধনে বিটিআই নামে নতুন ওষুধ ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নতুন ধরনের এই কীটনাশকটি পরিবেশ বান্ধব উল্লেখ করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিটিআই ছিটিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস এবং কিউলেক্স মশা দুটোই নিধন করা সম্ভব।
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমাতে ওই ওষুধ সহায়ক হবে বলে আশা করছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। মূলত এডিস মশা নিধনের উদ্দেশ্যে বিটিআই বা ব্যাসিলাস থোরাইজেনেসিস সাবস্পেসিস ইসরায়েলিসিস নামের নতুন এই ওষুধ আমদানি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম পর্যায়ে ঢাকা উত্তরের ৩, ৯ এবং ১০ এই ৩টি জোনের ১৭টি ওয়ার্ডে বিটিআই ছেটানোর কাজ শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে সুফল পাওয়ার পরই বাংলাদেশে বিটিআই আমদানি করা হয়েছে। বিভিন্ন উন্নত বিশ্বে টেমিফস ছাড়াও বর্তমানে অনেকে আজকে ইউজ করছিল যেটাকে আমরা বলা হয় বিটিআই। এই বিটিআইটা আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তারা বেশ কিছু শহরে তারা ইউজ করছে। আমরা দেখেছি সিঙ্গাপুরে সকলে বিটিআইটা ইউজ করছে। বিশেষ করে এই মুহূর্তে বেসমেন্টে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। আমি যদিও বেসমেন্টে যাওয়ার কথা আমাদের না, আমি নগরবাসীকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন বেসমেন্টে গিয়ে এই বিটিআইটা দিয়ে আসতে পারি। ১০ লিটার পানিতে ৭৫ গ্রাম বিটিআই নামের এই ওষুধটি মিশিয়ে মশা নিধনের জন্য তৈরি করা হয়। সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞের উপস্থিতিতে কর্মীদের মিশ্রণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই ওষুধ প্রথমবার ব্যবহারের ১০ দিন অন্তর ব্যবহারের প্রয়োজন হয়। মশা নিধনে বিটিআই ব্যবহার সম্পূর্ণ নিরাপদ, এ সম্পর্কিত সকল তথ্য আমাদের আছে। পরিবেশ বান্ধব এই বিটিআই এমনিতে ১৫ দিন অন্তর ব্যবহার করতে হয়, তবে বৃষ্টি বেশি হলে বিটিআই ব্যবহারে এই ব্যবধান কমিয়ে ব্যবহার করতে হবে। বাংলাদেশে নতুন এই ওষুধটি পরিবেশ বান্ধব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটা আমাদের দেশে নতুন এই বিটিআই, বাট ওয়ার্ল্ডে কিন্তু এটা নতুন না। ইউএসএ, এফডিএ এবং ওদের যে এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি তারা এটাকে ব্যবহারের অনুমতি দিয়েছে 1982-তে। এটার একটা স্মেল থাকে, ওই স্মেলটা লার্ভাকে অ্যাট্রাক্ট করে এবং লার্ভা ওটাকে মনে করে তার খাবার, সে খেলে তার যে ভিতরে ইন্টেস্টাইনটা আছে ওটা নষ্ট হয়ে যায়, পচে যায় এবং লার্ভাটা মরে যায়। প্রথম পর্যায়ে বিটিআই ৫ টন আমদানি করা হয়েছে। মশা নিধনে আগামী ৩ মাস এই ওষুধ ব্যবহার করা যাবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভারত সফরে থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দল দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছে। দিল্লিতে আলাদা দুটি বৈঠকে বিজেপি ও আওয়ামী লীগের নেতারা আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন। বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগ নেতারা ভারত সফরে রয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে। এতে মানহানির মামলায় আর কাউকে গ্রেফতার করা যাবে না। জরিমানা দিলে মওকুফ হবে কারাদণ্ড। কিছু বিষয়ে জামিন দেওয়া হবে এবং কিছু বিষয়ে হবে না। নতুন আইনে সাংবাদিকরা হয়রানির শিকার হবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। ব্যাপক সমালোচনার মুখে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সরে এলো সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে নতুন এই আইন করা হচ্ছে। নতুন আইনে মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তা অজামিনযোগ্য অপরাধ হবে। ওয়েবসাইট কিংবা কম্পিউটারের কোনো তথ্য হ্যাকিং করলে তাও অজামিনযোগ্য। হ্যাকিং করলে হবে 14 বছর জেল অথবা 1 কোটি টাকা জরিমানা। তবে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অপরাধে জামিন পাওয়া যাবে। এ অপরাধে গ্রেফতার করা যাবে না। এ মামলায় আগে জেল ও জরিমানা দুটোই ছিল, এখন জেল বাদ দিয়ে শুধু জরিমানা রাখা হয়েছে। সর্বোচ্চ জরিমানা হবে 25 লাখ টাকা। তবে কেউ জরিমানা দিতে না পারলে তার 3 থেকে 6 মাসের কারাদণ্ড হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানির অভিযোগে সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড থেকে কমিয়ে 2 বছর করা হচ্ছে। একই অপরাধ বারবার করলে তার শাস্তি দ্বিগুণ হতো, এখন তা না হয়ে প্রতিবার একই শাস্তি হবে। আমার তো মনে হয় যে অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয়েছে এবং এটা নিয়ে কোনো প্রশ্ন
উঠবে বলে আমি মনে করি না। আপনার সাইবার ক্রাইম বন্ধ করতে অত্যন্ত সহায়ক হবে। আর আপনারা যেসব কমপ্লেইন করছিলেন সেগুলিও, সেই অপব্যবহারটাও বন্ধ হবে। ধন্যবাদ। স্যার, মাত্র 5 বছরের মাথায় এসে বাস্তবতার নিরিখে অপরাধ রোধ করতে 5 বছরের মাথায় এসে এই আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। সাংবাদিকরা আর হয়রানির শিকার হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। মোটেও সেই সময় ভুল সিদ্ধান্ত নেই নাই, কিন্তু আমরা এটাও, যেটা আমি সবসময় বলে আসছি, যে দেখেন জননেত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে লিসনিং গভর্নমেন্ট। এই আইনটাকে যখন অপব্যবহার করা হচ্ছিল সেটা স্বীকার করার মতন সৎসাহস আমাদের ছিল, আমরা স্বীকার করেছি, এবং এই সৎসাহসও আমাদের আছে যে যেই ক্ষেত্রে অপব্যবহার হচ্ছিল সেইগুলিতে ব্যবস্থা নেওয়া, এবং সেই কারণেই সাইবার নিরাপত্তা আইনে সেসব ব্যবস্থা নিয়েছি। অভিজ্ঞতা হয়েছে, 5 বছর অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশ সারা বিশ্বে আমাদের যে আইসিটি সংক্রান্ত যে অবয়ব ছিল, আইসিটি যে ট্রেন্ড ছিল, সেটুকু কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আইসিটি সংক্রান্ত বিষয়ে যে অপরাধের ধারা, মানে ব্যাপ্তি কিংবা ধরনটা অনেক পরিবর্তন, বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং সেই সমস্ত কিছুকে রেখেই সাইবার নিরাপত্তা আইন 2023টাকে প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে এর মধ্যে দায়ের করা মামলাগুলোর কি হবে, এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। জি দেখেন, যে কোনো আইন যখন বাতিল করা হয় এবং এর পরিবর্তে যখন নতুন আইন করা হয় তখন একটা ক্লজ থাকে যেটাকে বলা হয় সেমি ক্লজ। সেই সেমি ক্লজে কিন্তু বলা থাকে যে আগের মামলাগুলো কী অবস্থা যেটা ছিল সেটা কীভাবে হবে, বিচারাধীন থাকলে সেটা পরবর্তী পর্যায়ে কীভাবে কাজ করা হবে সেইটা কিন্তু ওই মামলা বলা হয়। এই জন্য ওই নতুন আইন না আসা পর্যন্ত এটা বলা যাবে না। আর এখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন তো আইন হয়নি। সেপ্টেম্বর মাসে যে সংসদ অধিবেশন হবে সেখানে এই আইন পাশের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনকে লোক দেখানো বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বকে দেখানোর জন্য এটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে যে আইন করা হচ্ছে তা আরও বেশি বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, দলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য নতুন মোড়কে এই আইন সংশোধন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে যেটা করছে এটা আরও বিপজ্জনক হবে বলে আমি গণমাধ্যমে ইতিমধ্যেই তার বিভিন্ন প্রকাশ দেখতে পেয়েছি। তাদের হাত দিয়ে ভালো কিছু হবে এটা আমি মনে করি না। এখন টোটাল আইনটা আগে পড়ি, তারপর দেখব, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে লেখালেখি হয়েছে তাতে আমার মনে হচ্ছে যে এটা আরও বিপজ্জনক রূপে আত্মপ্রকাশ করে কিনা এটা আল্লাহ জানেন। 4 দিনের লাগাতার বর্ষণে চট্টগ্রামে 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রামে পানিতে ভেসে একজন নিহত এবং পাহাড় ধসে 4 জন আহত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশাল মহানগরীতেও। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে এক যুবক মারা যান। টানা বৃষ্টিতে জেলার 1 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আরও জানাচ্ছেন জাহিদুর রাব্বি। লাগাতার বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী, রাউজান ও বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। এসব উপজেলার সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। হাটহাজারী এলাকায় কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় নালায় পড়ে পানির স্রোতে ভেসে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। 10ই আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এক কর্মচারীর ঘরের উপর পাহাড় ধসে পড়লে 4 জন আহত হয়। বরিশালে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরের বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্কুল, কলেজ, অফিস, আদালতেও উপস্থিতি কম ছিল। কক্সবাজারে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে 15টি ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে চকরিয়ার মাতামুহুরী নদীতে ভেসে আসে এক যুবক। প্রায় 2 ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মেরিন ড্রাইভ ও কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট সহ উপকূলীয় এলাকায় ভাঙন অব্যাহত থাকার পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে।
কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। জাহিদুর রাব্বি, চ্যানেল আই। এবারে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা শুধু রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় ভোগ করেনি, তাদের প্রথমে ব্যবসা এবং পরে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান থেকে এরশাদ এবং এরপরে খালেদা জিয়া। এরশাদ ও বেগম জিয়ার আমলে খুনিরা এমনকি জাতীয় সংসদের সদস্য হওয়ারও সুযোগ পায়। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। ৭৬ সালের ৮ জুন বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ১২ জনকে বাংলাদেশের বিভিন্ন মিশনে চাকুরির ব্যবস্থা করে দিয়েছিলেন জিয়াউর রহমান। ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের প্রধান ২ হোতা ফারুক ও রশিদ চাকুরি না করে ব্যবসার কথা জানালে জিয়াউর রহমান তাদেরও পুঁজির ব্যবস্থা করে দেন। জিয়া হত্যাকাণ্ডের ১ বছরেরও কম সময়ের মধ্যে ক্ষমতাসীন হন জেনারেল এরশাদ। তখন খুনি রশিদ, ফারুক, শাহরিয়ার ও বজলুল হুদা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়। এদেরকে দল গঠনের সুযোগ করে দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। জেনারেল এরশাদের সময় যে কর্নেল ফারুক, সেও কিন্তু তার সময় এই খুনি যারা আছে এবং পরবর্তী পর্যায়ে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপির ৯৬ নির্বাচন হলো, এই সকল নির্বাচনে এদেরকে পার্টিসিপেট করার সুযোগ এরা করে দিয়েছে। ১৯৮৭ সালের আগস্টের ৩ তারিখে হোটেল শেরাটনে খুনি ফারুককে সভাপতি করে ফ্রিডম পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরেক খুনি রশিদ। ফ্রিডম পার্টি মানে স্বাধীনতা, মানুষের স্বাধীনতার জন্য হয় না, বরং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যার প্রধান দল এবং যারা নেতৃত্ব দিয়েছে, তারা যাতে এখানে মাথা তুলে দাঁড়াতে না পারে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এটাকে যাতে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো যায়, দরকার হলে সহিংস পন্থা আবার তারা অবলম্বন করবে এবং সেভাবে তারা ওই সব শাসকরা আবার তাদেরকেও পৃষ্ঠপোষকতা দিয়েছে। এরশাদ আমলে বড় সব দলের বয়কট করা ৮৮ নির্বাচনে সংসদ সদস্য হয় বজলুল হুদা। আর খালেদা আমলে ৯৬ ভোটারবিহীন নির্বাচনে সৈয়দ ফারুক রহমান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমনে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল মাত্র। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে ঢাকা সফরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বিশেষ সমন্বয়ক রিচার্ড নেফিউ বলেছেন, দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্র পাশে থাকতে চায়। সে সময় আর্থিক দুর্নীতি ঠেকাতে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেন তারা। তবে আর্থিক দুর্নীতি রোধে অনেক দেশ তথ্য দিয়ে সহযোগিতা করে না বলে জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। পরে সংবাদ সম্মেলনে সচিব জানান, সম্প্রতি এস আলম গ্রুপের অর্থ পাচার নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। অনেক সময় ছোট ছোট দেশ আছে, আপনারা জানেন, আইল্যান্ড কান্ট্রিজ, সেখানে অনেক সহজেই টাকা পাচারের একটা বিষয় আছে। আমরা হুন্ডি বা যে হাওয়ালা সিস্টেম সেটার কথা বলেছি। তো সুতরাং এইগুলাতে আরও ট্রান্সপারেন্সি বাড়ানো দরকার, আরও অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। তারা বলেছে যে সে যেহেতু নিজেও এই স্যাংশনের একটা কর্মকর্তা ছিলেন এক সময়, সুতরাং সে বলেছে যে মানে এই কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলে নাই, বাট বলেছে যে স্যাংশন এজ এ টুল এগেইনস্ট করাপ্ট পিপল, এটাও চিন্তাভাবনা আছে হয়তো। বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে এবারে আইস্ক্রিন নারী বিশ্বকাপ ফুটবল 2023। প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপের হুমকির আশঙ্কায় নাইজারে আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটির সেনা সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যাচ্ছে বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই। এর আগে পশ্চিম আফ্রিকার দেশগুলোর রোববারের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহাল না করা হলে শক্তি প্রয়োগ করার ব্যাপারে সেনা অভ্যুত্থানকারীদের সতর্ক করে। এরপরই আকাশসীমা বন্ধ করে দেয় জান্তা সরকার। বাজুমকে ২৬শে জুলাই আটক করার পর জেনারেল আব্দুর রহমানে তচিয়ানিকে নিজেকে নতুন শাসক হিসেবে ঘোষণা করেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মাত্র 17 দিনের মাথায় রেকর্ড গড়ল হলিউডের আলোচিত সিনেমা বারবি। সিনেমাটি $1 বিলিয়ন আয়ের ঘরে নাম উঠেছে। একই সঙ্গে সারা বিশ্বের দর্শকদের কাছে আলোচিত এই সিনেমা আরও নিটল টাটা বিশেষ সংবাদ। টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানি বাড়ার কারণে সচল হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট। বর্তমানে এই ইউনিটগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় 135 মেগাওয়াট, যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ATM আব্দুস জাহের জানান, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেশ কয়েক মাস পানির অভাবে কেবল 2 থেকে 3 ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। এই 5টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 230 থেকে 40 মেগাওয়াট। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে গারো বাজারে প্রথমবারের মতো আনারস মেলা হয়েছে। স্থানীয় CAG ক্লাবের আয়োজনে মেলায় মধুপুরের আনারস চাষিরা অংশ নেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন জানাচ্ছেন। ভেজাল ও রাসায়নিক প্রয়োগ করার কারণে একসময় মধুপুরের আনারস খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল ভোক্তারা। মধুপুরের আনারসের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে গারোবাজার CAG ক্লাব নিরাপদ আনারস মেলার আয়োজন করে। মেলার মাধ্যমে কৃষক সারা দেশের ভোক্তাদের মাঝে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আনারস উৎপাদনের বার্তা ছড়িয়ে দিতে চান। প্রাকৃতিক ভাবে যে আনারস আল্লাহর তরফ থেকে দেয়, আল্লাহর তরফ থেকে যেভাবে পাকে মৌসুমের আনারস ওই মৌসুমে যাতে মানে আল্লাহর তরফ থেকে পাকে ওই সময় আনারসটা খাইলে পরে এর মধ্যে যে আসলে গুণাগুণ, প্রকৃত যে গুণাগুণ এটা আমরা পাবো। আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করতেছি, জৈব সার এবং কি প্রাকৃতিক ভাবে যেভাবে আনারসটা চাষ করলে পরে আনারসটা সুস্বাদু হয়, আমরা এইভাবে আনারসটা চাষ করতেছি। কিছু কারণে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই আনারসটা নিরাপদভাবে আবার পুনরায় চাষ করছি। নিরাপদ ও বিষমুক্ত আনারস উৎপাদনে কৃষককে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান, মাটি পরীক্ষা, সেখানে জৈব সার ব্যবহার এবং ব্যবহার করে নিরাপদ আনারস উৎপাদন করে সারা দেশব্যাপী বাজারজাতকরণের লক্ষ্যে আমাদের এই প্রকল্পটি SCP প্রকল্পটি কাজ করছে। অনেকগুলো প্রচারণামূলক মিটিং, এছাড়া তাদেরকে সচেতনতামূলক অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি এবং এই পর্যায়ে আমরা কৃষকদের ডেকেছি, আমরা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ডেকেছি। মধুপুর করে আনারসের উৎকৃষ্ট মান বজায় রাখতে প্রতি বছরই মেলা আয়োজনের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা সকলেই এই আনারসের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা জৈবিকভাবে নিরাপদভাবে আনারস উৎপাদন করতেছি এবং এই উৎপাদিত আনারসটা আমরা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতেছি। আনারস চাষিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব সার ব্যবহার করে নিরাপদ আনারস উৎপাদন করছেন তারা। তবে বিষমুক্ত আনারস পাকার পর 2 দিনের বেশি সংরক্ষণে রাখা যায় না। আনারস সংরক্ষণে হিমাগার সহ বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন কৃষক। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সারা দেশে সবুজায়নের অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলার আশ্রয়ন প্রকল্পে সবুজে ভরিয়ে তুলছেন উপকারভোগীরা। এর ফলে খাদ্য চাহিদাও অনেকাংশে মিটাতে পারছেন তারা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছেন প্রশাসন। আরও জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। মুজিববর্ষে নোয়াগ্রাম আশ্রয়ন প্রকল্পের ঘর উপহার পান মুক্তিযোদ্ধা কন্যা দুলালী বেগম। এরপর থেকেই নিজের আবাসস্থল সাজিয়ে তুলেছেন সবুজের সমারোহে।
সরকারি ঘর পাইয়া যে আমি মানুষের আপ্যায়ন করতে পারতেছি, মানুষের খবর করতে পারতেছি, আমি খুশি হতে নিয়ে লাগতেছি। এই কান্নাটা আমার খুশির কান্না, দুঃখের কান্না না। শুধু প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই নয়, পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় এই উদ্যোগের কথা জানান উপকারভোগীরা। আম গাছ, তারপরে কাঁঠাল গাছ লাগাইছি, যেগুলো লাগাইছি সম্পূর্ণ উপরে মানে উপকারী গাছ আর কি। ঘর পাইছি, ঘরের আশপাশ দিয়ে বিভিন্ন গাছ গাছালা লাগাইছি, লেবু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সরকার পেয়ারা গাছ দেশে লাগাইছি। ঝড় বৃষ্টির কোনো অসুবিধা হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণে জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। আমরা আসলে ফলদ বৃক্ষ এবং ঔষধি বৃক্ষ বিতরণ করছি। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটাকেও আসলে ফলপ্রসূ করার জন্য আমরা নিয়মিতভাবে গাছ বিতরণ করি। প্রকল্পের ঘরের চারপাশ এখন সবুজের আচ্ছাদনে ভরে উঠেছে। রোপিত গাছগুলো অক্সিজেন সরবরাহের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। শাকসবজি উৎপাদন করছে, ফলজ এবং বনজ বৃক্ষ উৎপাদন করছে। সঞ্চয়ের মাধ্যমে তারা বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগ করতে পারছে এবং আগামী 9 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী এর মাধ্যমে আরও 85 জনকে আমরা গৃহ হস্তান্তর করব। দেশের সব আশ্রয়ণ প্রকল্পে পর্যাপ্ত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ প্রতিবেশ রক্ষা পাবে মনে করছেন বৃক্ষপ্রেমীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধে কমপক্ষে আরও 6 মাস সময় চেয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খোলা সয়াবিন তেল বিপণন ও বিক্রয় বন্ধে সচেতনতামূলক সভায় ভোজ্য তেল উৎপাদক ও মিলার সহ ব্যবসায়ীরা যোগ দেন। শুধু বাজার নয়, ভোজ্য তেল উৎপাদক পর্যায়ে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছেন, ভোজ্য তেলের উৎপাদন এবং পাইকারি ও খুচরা পর্যায়ে মজুদ পরিস্থিতি অ্যাপসের মাধ্যমে মনিটর করবে ভোক্তা অধিদপ্তর। এখানে যারা রিফাইনারি আছে, বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েশন, তাদেরকে অনুরোধ করব আগামী 7 দিনের মধ্যে আপনারা এটা যে ট্রান্সফরমেশনে যাবেন 100%, অলরেডি আপনারা বলেছেন 60% অ্যাচিভ করেছেন। বাকিটাই যেটা আছে বড় বড় গ্রুপগুলো, তাদের প্ল্যান কি, ওয়ার্ক প্ল্যানটা আমাদের 7 দিনের মধ্যে দিবেন। এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আমরাও ইন্ডাস্ট্রিগুলোতে যাব। আমরা টোটালি এটা অ্যাপস নির্ভর করে ফেলবো। এবং সেই অ্যাপসটা কি, অর্থাৎ উনি কতটুকু আজকে প্রোডাকশন করলেন, ওনার মিল থেকে কতটুকু বের হলো, কার কাছে বের হলো, কোথায় গেল, এই জিনিসটা টোটালি আমরা একটা অ্যাপসের মাধ্যমে মনিটর করব। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে, তাতে প্রাথমিকভাবে বলা হচ্ছে এই আইনে সাংবাদিকদের জেলে দেয়া হবে না, তবে জরিমানা করা হবে। তবে জরিমানার পরিমাণ সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাংবাদিক সমাজের অনেকেই। আইনজীবীরা বলছেন নতুন আইন যাতে ইতিবাচক হয়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আইনমন্ত্রী বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনে সন্নিবেশ করা হবে। অনেক রকম পরিবর্তন আনা হয়েছে, যুগ উপযোগী করা হয়েছে, পরিবর্তন হচ্ছে, বাতিল কিন্তু না, পরিবর্তন। তবে সাংবাদিকরা বলছেন, আইনের খসড়াটি নিয়ে প্রথমেই সুশীল সমাজের সাথে আলোচনা করা দরকার, নইলে আবারও বিতর্কিত হওয়ার আশঙ্কা থেকে যাবে। আসলে ডিজিটাল সিকিউরিটি আইনে আমাদের যে আপত্তির জায়গা ছিল, সেই আপত্তিগুলি কতটা এখানে অপসারণ করা হয়েছে। যদি অপসারণ করা হয় আমরা খুব খুশি হব, আর যদি অপসারণ করা না হয় তাহলে আমাদের মতামত নিতে হবে। আইনমন্ত্রী বলেছেন যে সেপ্টেম্বরে সংসদে এটা পেশ করা হবে। তো সেপ্টেম্বর পেশ করা হলে এই মাত্র 1 মাস সময় আছে। আমরা দাবি করব যে এই 1 মাসের মধ্যে যে খসড়াটি তারা প্রণয়ন করেছেন, সেই খসড়াটি নিয়ে স্টেক হোল্ডার যারা আছে, আইন বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী মানুষ, তাদের সঙ্গে আলোচনা করে যাতে একটা ভালো হয়, যাতে আবার আইসিটি আইন থেকে আমরা ডিজিটাল আইনে যে বিপজ্জনক জায়গায় গেলাম, ডিজিটাল থেকে সাইবারে যাতে আমরা নতুন কোনো বিপদে না পড়ি এবং তারাও যাতে সমালোচিত না হয়। আইনজীবীরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন কাঙ্ক্ষিত, তবে নতুন আইনটি যাতে ভয়াবহ না হয়ে ওঠে। অজামিনযোগ্য ধারাগুলোকে জামিনযোগ্য করাতে হয়তোবা কিছুটা জামিন হওয়ার সম্ভাবনাটুকু হয়তো তৈরি হবে, কিন্তু এই আইনের আরো যে সমস্ত ব্যবহারিক ত্রুটি এবং তার যে নিপীড়নমূলক চরিত্র, সেইটার আসলে বিন্দুমাত্র পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। সাইবার নিরাপত্তা আইনটি যাতে গণমাধ্যম বা সাধারণ মানুষের কণ্ঠরোধ না করে, সেই আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেন্ডার, সোশ্যাল জাস্টিস অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দি এশিয়ান পার্সপেক্টিভস শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীরা সব কর্মক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে। প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস রচিত নিমগ্ন প্রার্থনায় তুমি ও শূন্যতার প্রতিবিম্বে অতল জোছনা নামে দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থ দুটি থেকে নেওয়া কবিতা, আবৃত্তি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে এবং কবি শাহনেওয়াজ প্রামাণিকের সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। মূল আলোচক ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, কবিকুঞ্জ ও রাজশাহীর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার এবং কবি সৈয়দা শামসুন নাহার মুক্তি।